কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের ক্লাস নাম্বার 7 নম্বর ক্লাস আমরা এক্সেলের করব। এই ক্লাসটায় আমরা কি কভার করব? আমরা এই ক্লাসটায় প্রথমে আমরা কাস্টম লিস্ট সম্বন্ধে একটু দেখব, তারপরে আমরা দেখব নেম ম্যানেজার কি জিনিস, তারপরে আমরা শিখবো যে ধরো একটা এক্সেল ওয়ার্কশিটে প্রিন্ট আউট নেওয়ার সময় আমরা তাকে কিভাবে সাজাবো, কিভাবে কাস্টমাইজ করব, এই জিনিসগুলো আমরা এই ক্লাসটায় কভার করব। তারপরে আমরা দেখব কি জিনিস না, স্পার্ক লাইন বলে একটা জিনিস হয়। আমরা গ্রাফ দেখেছি, স্পার্ক লাইন সম্বন্ধে আমরা এখানে পড়ব এবং সবার শেষে আমরা দেখব ফর্মুলা ট্যাবের কি ইউজ। আমরা ধরো যে ধরনের ফাংশন গুলোকে আমরা আগে ইউজ করেছি সেগুলোকে ফর্মুলা ট্যাবের মাধ্যমে সেগুলোকে কিভাবে ব্যবহার করব। তো আশা করি এই ক্লাসটাও তোমাদের কাছে খুব আকর্ষণীয় হবে, ইন্টারেস্টিং হবে, মন দিয়ে তোমরা শিখো। ধন্যবাদ। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস নাম্বার 7 এ এইগুলো করব, ঠিক আছে? যেমন হাউ টু ইউজ কাস্টম লিস্ট, স্পার্ক লাইন ফিচার কি জিনিস, তারপরে কাস্টমাইজেশন অফ ওয়ার্কশিট এট দ্য টাইম অফ প্রিন্টিং, তারপরে আমরা শিখবো কি নেম ম্যানেজারের ইউজ কি, এবং লাস্টে আমরা ফর্মুলা ট্যাব সম্বন্ধে একটু আইডিয়া, ঠিক আছে? তো দেখো, আজকে আমরা প্রথমে তাহলে এক্সেলে গেলাম। এক্সেলে গিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করলাম। আমরা আগেই কাস্টম লিস্ট সম্বন্ধে একটু জেনেছিলাম, তো যাই হোক আমরা একটু কাস্টম লিস্টকে একটু রিভাইজ করে নেবো। আগের ক্লাসে আমরা করেছি। তাহলে কাস্টম লিস্টে কি হয় না, আমি যদি আমার নিজের মতন করে কোনো লিস্ট বানাতে চাই, তখন ধরো কোনো নামের লিস্ট বানাতে চাইছি, তখন আমরা কি করছি না, আমরা কাস্টম লিস্টের হেল্প নিচ্ছি। যেমন ধরো আমি বললাম নেম, ধরো আমি কিছু ধরো 1 মিনিট নেম যদি আমরা এখানে লিখি, ধরো কিছু নেম লিখলাম, এরপরে ধরো আমরা এখানে একটা লিস্ট বানাবো। তাহলে আমরা কি করছি, আমরা ফাইলে গেলাম, সেখান থেকে আমরা কোথায় যাচ্ছি, অপশনসে চলে যাচ্ছি। এবার সেখান থেকে আমরা কোথায় গেলাম, অ্যাডভান্সে চলে গেলাম। সেখানে আমরা কি করলাম, একেবারে নিচে চলে আসলাম। সেখানে আমরা কি করছি না, আমরা এডিট কাস্টম লিস্টে চলে যাচ্ছি। এবার এডিট কাস্টম লিস্টে আমরা কি করছি না, আমরা এরকম ধরনের কি করবো না, আমরা একটা লিস্ট বানিয়েছিলাম। যেমন ধরো এই ধরনের লিস্ট গুলোকে আমরা বানিয়েছিলাম, তো এইগুলো হচ্ছে আমাদের কাস্টম লিস্টের কনসেপ্ট, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করছি না, আমরা একটার পর একটা কাস্টম লিস্ট বানাতে পারছি। আচ্ছা, এবারে দেখো, তাহলে কাস্টম লিস্টটা আগেও দেখেছিলাম, আর আজকে একটা ছোট্ট একটুখানি তোমাদের সঙ্গে রিক্যাপ করে নিলাম। এরপরে দেখো আমরা যেটা দেখবো সেখানে হচ্ছে যে কিভাবে স্পার্ক লাইন। দেখো, স্পার্ক লাইন করার আগে আমরা শিখবো যে কিভাবে কোন একটা ডেটাকে তুমি চার্ট ওয়াইজ প্রেজেন্ট করতে চাইছো। যেমন ধরো আমরা কিছু স্টুডেন্টের নাম লিখবো। ধরো আমরা এরকম একটা স্টুডেন্টের নাম বানালাম, ঠিক আছে? তো এরপরে আমরা কি করব না, এখানে ধরো কিছু মার্কস এন্ট্রি করব। এগুলোকে ডিলিট করে দিই, ধরো এগুলো আমাদের রইলো, এবং এখানে আমরা কিছু মার্কস এন্ট্রি করব। এবার ধরো আমি এখানে কি করলাম না, আমি কিছু মার্কস দিলাম, ঠিক আছে? এবারে আমি কি করছি, আমি প্রথমে একটা চার্ট বানাবো। এখানে ইনসার্টে গেলাম। ইনসার্টে গিয়ে আমরা কি করছি না, আমরা এখানে একটা চার্ট বানাবো। তাহলে আমরা কি করলাম না, আমরা এই ধরো এই চার্টটাকে সিলেক্ট করে নিলাম। তাহলে কি হলো না, আমাদের এরকম একটা চার্ট এসে গেল। তাহলে আমি ডেটাটায় কি করলাম না, আমি একটা চার্ট বানিয়ে নিলাম। এরপরে ধরো এই চার্টটাকে আমি একটু মডিফাই করব। তাহলে এই চার্টটাকে মডিফাই করার জন্য আমি কি করছি না, ধরো আমি একটু ডিলিট করে দিচ্ছি চার্টটাকে। তারপরে আমি কি করছি না, আমি আরেকটা ধরো একটু ডেটাটাকে আমি একটু চেঞ্জ করছি। আমি বললাম মার্কস ইন টার্ম 1,
এরপরে ধরো আমি বললাম এখানে মার্কস ইন টার্ম 2। এবার আমরা কি করছি না, আমরা এখানে কিছু মার্কস দিয়ে দেবো। এরপরে ধরো আমি কি করলাম না, আমি একটা চার্ট বানালাম। ইনসার্টে গিয়ে আমি বললাম এখানে একটা চার্ট নিয়ে নিলাম আমি এখান থেকে। তাহলে কি হলো না, আমার এরকম একটা চার্ট তৈরি হয়ে গেল। এবারে এই যে চার্টটা আমরা বানালাম, এই চার্টে আমাদের কি রইলো না, এই চার্টে আমাদের যেটা থাকলো সেটা হচ্ছে যে, যেমন ধরো এখানে আমরা কি করলাম, আমরা নাম দিয়ে দিয়েছি। যেমন কমল এখানে কি পেয়েছে না, টার্ম 1 পেয়েছে কত মার্কস না, এইটা হচ্ছে টার্ম 1 আর এটা হচ্ছে টার্ম 2। যেমন কমল টার্ম 1 কত পেয়েছে 90, টার্ম 2 তে কত পেয়েছে না 67। বিমল টার্ম 1 কত পেয়েছে 78, টার্ম 2 তে কত পেয়েছে 56। কৌশিক টার্ম 1 কত পেয়েছে 67, টার্ম 2 তে কত পেয়েছে 45। সঞ্জয় টার্ম 1 কত পেয়েছে 88, টার্ম 2 তে কত পেয়েছে 90। তারপরে কি এইটা ধরো আমার কি রইলো না, সমীর কত পেয়েছে না 67, 67 পেয়েছে টার্ম 1 আর এখানে পেয়েছে 45। তাহলে এইবারে এই যে চার্টটা তোমরা দেখলে সেটা হলো কি পুরো ডেটাটার উপর। এরপরে এই রকম ধরনেরই আমি চাইছি যে প্রত্যেকটা রোতে আমি একটা করে, যেমন এখানে এই দুটো, যেমন ধরো এই যে এই দুটো ডেটা আছে, এই দুটো ডেটার উপর আমি এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব। এইটার উপরও আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব, এইটার উপর আমি একটা, মানে আলাদা প্রত্যেকটা রো এর জন্য আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে চাইছি। তাহলে আমি কি করলাম, আমি এইটাকে উঠিয়ে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। তারপরে দেখো এখানে কি হয় না, চার্টের মতনই দেখো আর একটা অপশন থাকে, স্পার্ক লাইন বলে একটা জিনিস আমরা পেয়ে থাকি। এখানে কি হচ্ছে না, ধরো আমি আচ্ছা এখানে একটা কাজ করছি, স্পার্ক লাইন ইউজ করার আগে আমি এখানে কি করছি না, আমি এখানে একটা নতুন করে ধরো এখানে আমি একটা রিমার্কস বলে একটা মানে কলম দিচ্ছি। এবারে আমি কি করলাম না, ধরো আমি চলে যাব কোথায়, স্পার্ক লাইনের মধ্যে দেখো তিনটে ভাগ হয়, লাইন, কলম আর উইনার লস। তো আমি প্রথমে লাইনে গেলাম। এবার আমাকে বলছে ডেটা রেঞ্জ, এবার আমি কোন ডেটা রেঞ্জ থেকে নেবো, ধরো আমি এই ডেটা রেঞ্জ থেকে নিলাম। এবার আমাকে বলছে লোকেশন, লোকেশন কোনটা না এটা। এবার আমি ওকেতে ক্লিক করব। আচ্ছা দাঁড়াও, এই যে লোকেশন রেঞ্জে যাওয়া আছে এটাকে ডিলিট করে দিই একবার, দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম, দিয়ে ওকে করে দিলাম। তো দেখো এইরকম ভাবে একটা স্ট্রেট লাইন এলো, দেখো উপর থেকে নিচে আসছে, কারণ টার্ম 1 কমল কত পেয়েছিল 90, আর এটার টার্ম 2 তে কমল কত পেলো না 67। তাহলে দেখো এটা আমার নিচে চলে আসলো, নিচের দিকে ট্রেন্ডে আমার চলে আসলো। এরপরে আমি কি করছি, আমি ধরো এটাকে আবার করব। তাহলে আমি এখানে গেলাম, আবার আমি কোথায় যাব, ইনসার্ট, সেখান থেকে আমি কোথায় যাব, আবার লাইনে চলে যাব, ডেটা রেঞ্জ, ডেটা রেঞ্জ আমি কি করছি না, আবার আমি এটাকে সিলেক্ট করছি। এবার আমি কি বলছি না, লোকেশন রেঞ্জ, এটাকে তুমি ডিলিট করো। এবার তুমি আবার এই লোকেশনটাকে সিলেক্ট করো, ওকে করে দাও। দেখো এখানেও কি হয়েছে না, বিমল কত পেয়েছে না টার্ম 1 কত পেয়েছে না 78, টার্ম 2 তে কত পেয়েছে 56। আবার এখানে আমার নিচে আসলো ট্রেন্ডটা। এবারে ধরো আমি আবার তাহলে এবার বাকিগুলোকে এবার একটুখানি আমি কি করবো না, এরকম ভাবে আমি আলাদা আলাদা ভাবে করতে পারি, কিংবা আমি কি করব, এটাকে নিয়ে আমি ড্র্যাগ করব। ধরো এটা এদিকে লক্ষ্য রাখো, এই যে অটোফিল হ্যান্ডেলটা নিয়ে আমি এটাকে ড্র্যাগ করব। তাহলে দেখো যেমন ধরো এখানে কি হলো 67 45, আবার এখানে নিচে এলো, কিন্তু এবারে জায়গাটা আবার উঠে গেছে। দেখো টার্ম 1 সঞ্জয় কত পেয়েছিল 88,
আর তোমার টার্ম 2 তে কত পেলো 90, তার মানে আমার ট্রেনটা উপরের দিকে চলে গেল। তারপরে দেখো যেমন 67 45। তো এইভাবে দেখো আমরা স্পার্ক লাইন ফিচারের দ্বারা আমরা কি করতে পারি না, প্রত্যেকটা যেমন রেকর্ড ওয়াইজ প্রত্যেকটা রেকর্ডের উপরে, প্রত্যেকটা কম্পারিজন রেকর্ডের উপরে আমরা কি করতে পারি না, আমরা এরকম ভাবে একটা তোমার স্পার্ক লাইন অ্যাড করতে পারি। চার্টে কি হচ্ছিল না, চার্টের পুরো রেকর্ডটার উপরে আমার একটা চার্ট আসছিল, এখানে আমি কি করলাম রো ওয়াইজ আমি জিনিসটাকে ইউজ করলে করতে পারি। আমি আরেকবার রিপিট করছি, তাহলে আমরা কি করলাম না, আমরা এগুলো ধরো সিলেক্ট করে নেবো, আবার ডিলিট করে দেবো সবকিছু। দেখো আমার সবকিছু ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা ফার্স্টে কি করব, আমি এখানে যাব, যে কলমটায় বা যে সেলটায় তুমি স্পার্ক লাইনের যে পিকচারটা দেখাতে চাইছো সেটাকে সিলেক্ট করে নেবে, নিয়ে তুমি কোথায় যাবে, ইনসার্টে চলে গেলে, সেখান থেকে দেখো তুমি কি করলে লাইন কলম বা উইন লস যে কোনো একটা জিনিস নিলে, ধরো লাইনে ক্লিক করলে। ডেটা রেঞ্জে আমার কি করছি না, ডেটা রেঞ্জে আমার যেটা থাকছে সেটা হচ্ছে যে আমি এখানে কোন কলমটাকে নেবো সেটাকে সিলেক্ট করে নেবো, কোন সেলটাকে নেবো সেটাকে সিলেক্ট করে নেবো। লোকেশন রেঞ্জ, আচ্ছা সরি ডেটা রেঞ্জ আমি একটু ভুল করে দিয়েছি, শুধু এটা নয়, ডেটা রেঞ্জে আমি এটা নিলাম, এইটাকে সিলেক্ট করব। লোকেশন রেঞ্জ আমার কি আছে, লোকেশন রেঞ্জে আমি এটাকে নেব, দিয়ে আমি কি করলাম, আমি ওকে করে দিলাম। তাহলে দেখো আমার এটা চলে আসলো। এবারে আমি কি করলাম না, বাকিগুলোকে আমি এরকম ভাবে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো এইভাবে আমার কি হচ্ছে না, আমার স্পার্ক লাইনের ফিচারটাকে আমি ইউজ করে করতে পারি। এবার তুমি ধরো একটা কাজ করো, যেমন ধরো বিমলের মাপ, বিমলকে 24 করে দিলাম, দেখো সঙ্গে সঙ্গে আমার যে স্ট্রেট লাইনটা ছিল সেটা আবার উপর দিকে চলে গেল। তার মানে কি এই ট্রেনটা কি দেখাচ্ছে না, উপরের দিকে যাচ্ছে। তার মানে কি ওর মার্কস, যেমন ধরো আমি দেখতে চাইছি যে কার মার্কস ইমপ্রুভ করেছে, মানে কোন স্টুডেন্ট টার্ম 1 আর টার্ম 2 এর মধ্যে কার মার্কস কমেছে বা কম, মানে একটা ধরনের ট্রেন্ড কিরম যাচ্ছে। তো সেই ট্রেনটাকে যদি আমাদের দেখতে হয় তাহলে আমরা কি করব না, আমরা তোমার এই স্পার্ক লাইনের লাইন ফিচারটাকে ইউজ করতে পারবো। আচ্ছা এবার দেখো এখানে আমাদের এখানে গিয়ে আমরা কি করতে পারি, আর কি আমাদের এখানে ধরো ডিফারেন্ট কালার হয়, সেই কালার গুলোকেও নিতে পারো। যেমন ধরো আমার মনে হচ্ছে যে আমি এইরকম একটা কালার দিয়ে দেখাবো, কালার গুলো চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করতে পারি না, আমরা স্পার্ক লাইনের দ্বারা আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করলে করতে পারি। এবার ধরো তোমার মনে হচ্ছে যে স্পার্ক লাইনটা তোমার ঠিক পছন্দ না, তুমি ডিলিট করে দাও, এখানে আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, স্পার্ক লাইনের বদলে আমি এখানে আরো কি করতে পারি, দেখো এখানে আরেকটা স্পার্ক লাইনের লাইন অপশনের বদলে আমি কলমটাই দিতে পারি, কলম। এবং কি বলছে, কলম স্পার্ক লাইনস আর মিনি চার্ট প্লেসড ইন দ্য সিঙ্গেল সেল ইচ রিপ্রেজেন্টিং আ রো অফ ডেটা ইন ইওর সিলেকশন। তো ধরো আমি এটাকে নিলাম, কলমটাকে, কি করলাম আবার এখানে চলে যাব, দিয়ে আমি এই যে ধরো এই সেলটায় ক্লিক করলাম, সেলটায় ক্লিক করার পর আমি চলে যাব কোথায়, কলমে চলে যাব। আবার বলছে ডেটা রেঞ্জ, তাহলে আমি এইটাকে সিলেক্ট করে নেবো, সরি ডেটা রেঞ্জে কি হবে না, আমার যে ডেটা আছে সেটাকে আমি নিলাম, ধরো আমি এটাকে সিলেক্ট করলাম। এরপর আমি কি বলছে লোকেশন রেঞ্জ, লোকেশন রেঞ্জে আমি কি করলাম না, আমি এখানে গেলাম, দিয়ে আমি ওকেতে ক্লিক করে দিলাম। দেখো কলম আমার এইভাবে চলে আসে। এরপরে আমি কি করছি না, আমি এগুলোকে ড্র্যাগ করে দিচ্ছি। তাহলে দেখো এইভাবে আমার কলমের থ্রু দিয়েও আমি প্রেজেন্ট করলে করতে পারি। তো এটা গেল কি আমাদের দ্বিতীয় নম্বর প্রসেস, স্পার্ক লাইনের দ্বারা আমরা কিভাবে ডেটাগুলোকে দিতে পারি। যেমন ধর এখানে এবার যদি আমার মনে হয়, আমি আরেকবার রিপিট করে দিই, এগুলোকে সব আমাকে ডিলিট করতে হবে। তো দেখো ডিলিট করার সময় একটা হচ্ছে কি, তুমি নর্মাল ডিলিট যেটাকে সিলেক্ট করে যদি ডিলিট প্রেস করো, এগুলো কিন্তু কোনো কিছুই ডিলিট হবে না। এটাকে ডিলিট করতে গেলে আমরা কি করছি, আমরা এগুলোর উপরে গিয়ে রাইট ক্লিক করছি, দিয়ে দেখো এখানে ডিলিট বলে অপশন থাকে। ক্লিয়ার কন্টেন্টে গেলে কি হবে, তাও কিছু হচ্ছে না, এখানে দেখো আমাদের একটা ডিলিট বলে অপশন থাকে, তুমি ডিলিটে ক্লিক করবে। এবার কি বলছে শিফট সেল লেফট, তুমি বলবে হ্যাঁ, তো দেখো ওকে করে দাও, দেখো তোমার যে স্পার্ক কলম গুলো ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেছে। আচ্ছা আরেকবার রিপিট করি,
তাহলে আমরা কোথায় যাচ্ছি? ইনসার্ট, দিয়ে আমরা কোথায় যাচ্ছি? কলমে যাব। ডেটা রেঞ্জ, প্রথমে আমরা কি করলাম না, আমরা এগুলোকে সিলেক্ট করলাম, তারপরে আমি কি করলাম? লোকেশন রেঞ্জ। এবার তুমি এখানে ক্লিক করলে, দিয়ে ওকে করলাম, তারপরে এসছে। এবার তুমি বাকি অটো ফিল হ্যান্ডেল বাটনটাকে ধরে নিয়ে ড্র্যাগ করে দাও, দেখো বাকিগুলো তোমার কিন্তু সেইভাবে চলে আসবে। তো এইভাবে আমরা কি করলাম না, আমরা স্পার্ক লাইন ফিচারকে, আমরা এখানে স্পার্ক লাইনের যে আরেকটা ফিচার আছে কলম, এই যে কলম অপশনটা, সেটাকে আমরা ইউজ করে দেখলাম। এরপরে দেখো আরেকটা অপশন থাকে উইন আর লস, এটা দেখা যাক কি করা যায়। আচ্ছা, এটাকে একটু আমি রিমুভ করে দিই। এবার আমি কোথায় গেলাম? উইন আর লসে গেলাম, ডেটা রেঞ্জ, আবার আমি এটাকে সিলেক্ট করলাম, লোকেশন রেঞ্জ, আবার আমি এখানে আসলাম, ওকে করে দিলাম। তো দেখো এইভাবে একটা জিনিস আসবে, ছোটখাটো জিনিস। এরপরে ধরো তুমি এটাকে নিলে, তো এইখানে সাধারণত আমরা খুব বেশি ভাবে দেখতে পাই না জিনিসটাকে, উইন আর লসের ব্যাপারটাতে। সুতরাং আমরা সাধারণত এটাকে আমরা খুব বেশি ইউজও আমরা করতে পারি না। তো এটাকে না করে আমাদের, আমার মনে হয় এই দুটো জিনিসের উপরেই আমাদের মেন কনসেন্ট্রেশনটা আমরা রাখবো। একটা হচ্ছে কি, এই যে স্পার্ক লাইনের এই লাইন এবং কলম অপশন দিয়ে কিভাবে আমাদের ব্যবহার করা যেতে পারে। তো এইভাবে দেখো আমরা স্পার্ক লাইন ফিচারকে আমরা ব্যবহার করলাম। তাহলে কি না, চার্টে আমরা কি দেখেছিলাম? চার্টে আমরা পুরো ডেটাটাকে নিয়ে আমরা একটা কম্প্যাক্ট চার্ট বানিয়েছিলাম। এবার যদি আমরা চাই রো বাই রো কোনো কিছু কম্পারিজন করব, তখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা স্পার্ক লাইন ফিচারটাকে ইউজ করতে পারি। স্পার্ক লাইনের মধ্যে দুটো জিনিস থাকছে, একটা হচ্ছে লাইন চার্টের অপশন, আর একটা হচ্ছে আমার কাছে কলম চার্টের অপশন। এই দুটো জিনিস মিলিয়ে আমার পুরো ব্যাপারটাকে আমি ব্যবহার করতে পারি। তো এটা গেল আমাদের কাছে কি না, স্পার্ক লাইন ফিচার ইন এক্সেল। ঠিক আছে, এরপরে আমরা দেখবো, দেখো কাস্টমাইজেশন অফ ওয়ার্কশিট এট দ্য টাইম অফ প্রিন্টিং। ধরো আমরা একটা ছোট্ট রেকর্ড ডেটা বা একটা রিপোর্ট বানিয়ে নিই আগে, যেমন আগেও আমরা বানিয়েছিলাম। তো ধরো আমি এরকম একটা রিপোর্ট বানিয়ে নিচ্ছি, এটাকে একটু ডিলিট করে দিই। তো ধরো এখানে একটা ছোট্ট রিপোর্ট বানাবো, যে রিপোর্টের মধ্যে ধরো, আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিই। ধরো এক্সেলে যেমন কি হয় না, এই যে ধরো তুমি এই যে সেল যেগুলো দেখছো, ওগুলো একটা কি ফিক্সড সাইজ আছে এদের। এই যে প্রত্যেকটা সেল দেখো একটা ফিক্সড জায়গায় আছে, যেমন এদের সাইজ গুলো। তো এগুলোকে আমি ছোট বড় করতে চাইছি, কি করব? ধরো তুমি এটাকে ড্র্যাগ করলে, কিন্তু কি হলো, খালি এটা হলো কলাম নাম্বার, এটা হলো কলাম নাম্বার বি, কিন্তু হলো না। তুমি যদি সবগুলোকে একসাথে করতে চাও, তাহলে কি করবে? এই যে এই জায়গাটা ক্লিক করবে, দেখো তোমার পুরো ওয়ার্কশিটটা হাইলাইট হয়ে গেছে। এরপরে তুমি কি করবে? তুমি এটাকে ড্র্যাগ করে দাও, তো দেখো সবগুলো হয়ে গেল। তো এইভাবে আমরা, আমাদেরকে যদি বলা হয় যে সবকটা সেলের সাইজকে সুইচ কর বা বাড়াও, তো তখন কি করব? আমরা ইন্ডিভিজুয়ালি করব না, কারণ আমরা যদি এখানে যাই, কেবল যদি এই সেলটাকে সিলেক্ট করি, দিয়ে যদি আমি এই কলমটাকে ড্র্যাগ করি, তাহলে কি হবে? কেবল ওই কলমটার সাইজটাই বাড়লো, পুরো সেলের যে বাকি কলমগুলো আছে সেগুলোর সাইজ কিন্তু এক রয়ে গেল। তাহলে আমাকে যদি সবগুলো এক করতে হয়, তাহলে কি করব? আমি এখানে ক্লিক করব, দিয়ে এই যে প্রথম যেটা দেখছো এই সেলটার সাইজটাকে আমি রিসাইজ করার চেষ্টা করব। প্রত্যেকটা কলমের সাইজ কমে গেছে। এবার আমি এটাকে কি করব? আমি এটাকেও নিয়ে নেব, তাহলে দেখো প্রত্যেকটা রো এর সাইজও বেড়ে গেল। তো এইভাবে আমরা যদি চাই, আমরা পুরো সেলের যে মানে রো এবং কলমের যে সাইজগুলো হয়, প্রত্যেকটা সেলের সাইজকে আমরা এইভাবে আমরা ম্যানিপুলেট করতে পারি। আরেকবার দেখিয়ে দিই, তাহলে আমরা কি করছি? আমরা সাপোজ আমাদের উদ্দেশ্য পুরো শীটটাকে সিলেক্ট করা, তাহলে কি করব? ঠিক এই জায়গাটায় ক্লিক করব, তাহলে দেখো পুরো জিনিসটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি এখানে এইভাবে ছোট বড় করার চেষ্টা করব।
আশা করি বোঝাতে পেরেছি। তো এইভাবে দেখো আমরা সেলের সাইজকে আমরা বাড়ালে কমালে, বা যদি আমরা বাড়াবার বা কমাবার চেষ্টা করি তাহলে আমরা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা কি দেখবো? এরপর আমাদের কাস্টমাইজেশন। আচ্ছা আমি একটা ছোট্ট করে রিপোর্ট বানিয়ে নিই। ধরো আমি একটা সেখানে রিপোর্ট বানালাম, যেমন ধরো এখানে গিয়ে আমি যেটা মার্জান সেন্টার আছে সেই মার্জান সেন্টারে ক্লিক করলাম। তারপরে ধরো আমি এরকম একটা লিখছি স্টুডেন্ট পারফরম্যান্স রিপোর্ট। এবার এটাকে আমি কি বললাম, আমি উপরে নিয়ে যাব। যে সাইজটাকে একটু বাড়াবো, এক্সেলটা আমার হ্যাং করে গেছে, বা সাইজটাকে আমি এখান থেকেও বাড়িয়ে নিচ্ছি, একই ব্যাপার। দিয়ে আমি এখানে কি করলাম না, আমি সাপোজ এখানে লিখলাম রোল নাম্বার। আচ্ছা আমি সেই ওয়ার্ড ড্রাফট ফিচারের ইউজ করার চেষ্টা করব। তাহলে আমরা কি করছি না, আমরা এগুলো সব সিলেক্ট করে নিই আগে একটু। তারপরে আমরা র্যাপ টেক্সট ফিচারে গেলাম, দিয়ে এবার আমি কি বললাম এখানে রোল নাম্বার। তারপরে আমরা কি বলছি এখানে স্টুডেন্ট নেম। তারপরে আমরা কি বললাম এখানে টার্ম 1। তারপরে আমরা কি বললাম টার্ম 2। তারপরে আমরা কি বললাম টোটাল। এবার আমরা যদি চাই এগুলোকে সবগুলোকে মাঝখানে নিয়ে চলে আসবো, সিলেক্ট করে এখানে ক্লিক করে দেবো। এবারে আমি কি বলছি রোল 1 2 দিয়ে দিলাম। বাকি রোল নাম্বার গুলোকে আমি এরকম ভাবে সাপোজ ধরো 5টা নাম্বারেরই সিলেক্ট করলাম, 5 জন স্টুডেন্ট। তারপর আমি লিখলাম, যেহেতু আমার কাছে একটা কাস্টম লিস্ট বানানো আছে তাহলে আমার এগুলো করতে খুব সুবিধা হয়ে যাচ্ছে। এখানে টার্ম 1 করব। ঠিক আছে, এবার আমি এখানে টোটালে গেলাম। এবার এটাকে আমি ড্র্যাগ করে দিলাম। তো এইভাবে কি হলো না, আমি একটা রিপোর্ট বানালাম। এরপরে আমি কি করছি না, ধরো এই রিপোর্টটার আমাকে প্রিন্ট আউট নিতে হবে। তাহলে আমি কি করব, আমি গেলাম, এবার আমি কি করব, আমি এই প্রিন্ট অপশনে গেলাম। এবার দেখো এখানে আমাদের বিভিন্ন অপশন দিয়ে আমরা ইউজ করলে করতে পারি। যেমন পেজ সেটআপে গেলাম। আচ্ছা এবার দেখো তুমি এখানে এটাকে অ্যাডজাস্ট করতে পারো, স্কেলিং গুলোকে অ্যাডজাস্ট। ধরো আমি এটাকে সাইজ থেকে ছোট করছি, তাহলে দেখো এটা একটাই পেজের মধ্যে এটাকে আমি আনার চেষ্টা করছি, ফিট টু 1 পেজেস উইথ টল। ঠিক আছে, এবার এখানে আমরা গেলাম, দেখো পুরো জিনিসটা আমার এইভাবে চলে আসছে। এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখো এইভাবে এটাকে আমাদের এইভাবে। এবার ধরো আমি চাইছি এই যে প্রিন্ট আউটটা নেব, ওপরে এবং নিচে একটা করে হেডিং হবে, এবং সেই হেডিংটা কি হবে না শুধুমাত্র, আছে ধরো আমি যদি এখান থেকে লেটার না করে এটাকে আমি A4 করতে চাই, সেটাও করতে পারি। তাহলে এইভাবে A4 প্রিন্ট আউটও চলে আসবে। এবার আমি চাইছি যে ধরো এখানে আমি কি করব, উপরে একটা হেডিং আর নিচে একটা হেডিং দেবো। তাহলে কি করব, আমি পেজ সেটআপে যাব, হেডার এন্ড ফুটারে চলে যাব। আচ্ছা তুমি যদি চাও প্রিন্ট আউটটাকে দুটো ভাবে নিতে পারো, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটে যদি না এইভাবে, ল্যান্ডস্কেপে যদি না এইভাবে আসবে প্রিন্ট আউট।
এবার আমি চাইছি যে হেডার এন্ড ফুটার, ওপরে একটা হেডিং দেবো, নিচে একটা ফুটারে কিছু লিখবো, আর উপরে একটা হেডিং এ কিছু লিখবো। তো এক্সেলে কি করবে, যখন হেডার এন্ড ফুটারকে আনতে হয় তখন তুমি পেজ সেটআপে চলে গেলে, এখান থেকে দেখো হেডার এন্ড ফুটার একটা অপশন থাকে, এখানে চলে গেলে। এবার দেখো এখানে একটা অপশন হয় কাস্টম হেডার, তাহলে আমি কি করবো, আমি এখানে ক্লিক করব। এবার কোথায় না, ধরো মাঝখানে দেখতে চাইছে, তো আমি ধরো বললাম ইম্পর্টেন্ট রিপোর্ট। এবার সিমিলারলি আমি কাস্টম ফুটারে চলে যাব, ধরো এখানে আমি দিলাম এন্ড অফ রিপোর্ট, দিয়ে আমি ওকে করে দিলাম, দিয়ে আমি ওকে করলাম। তো দেখো একটা জিনিস লক্ষ্য রাখো, দেখো উপর নিচে এরকম ভাবে এসছে। তো এইভাবে আমরা যদি চাই, দেখো নিচে আমরা একটা জিনিস লিখলাম, উপরে একটা, যখন তুমি প্রিন্ট আউট নেবে তখন কিন্তু তোমার কাছে এইরকম অপশনটি চলে আসবে। কিন্তু এবার দেখো একটা জিনিস দেখো, পয়েন্ট টু বি নোটেড, আমি এবার ধরো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমি নর্মাল জায়গায় চলে যাচ্ছি, এখানে কিন্তু দেখো কোথাও কিন্তু আমার রিপোর্টে, কোথাও কিন্তু তুমি এই রিপোর্ট মানে এই ওয়ার্কশিটটার মধ্যে কোথাও কিন্তু তুমি হেডার বা ফুটারে কিছু দেখতে পাবে না। তো জিনিসটা হচ্ছে, যদি তোমাকে তুমি যখন প্রিন্ট আউট নিচ্ছ তখন যদি চাইছো যে না তোমার কাছে এরকম ধরনের হেডার এন্ড ফুটারে কিছু লেখা আসবে, তখন আমরা এইভাবে ইউজ করলে করতে পারি। কি করছি, আবার যাচ্ছি, আমরা প্রিন্টে গেলাম, সেখান থেকে পেজ সেটআপে গেলাম, সেখানে গিয়ে আমরা হেডার এন্ড ফুটারে চলে গেলাম। এবার এখানে গিয়ে আমি ডিসাইড করলাম যে আমি কোনটা হেডারে দেবো, কি লিখবো, বা ফুটারে আমরা কি লিখবো। এবার ধরো আমার মনে হচ্ছে যে না এটাকে আমার ডিলিট করে দেওয়া উচিত, তাহলে আবার কাস্টম হেডারে যাও, দিয়ে এবার এটাকে এখান থেকে ডিলিট করে দাও, দিয়ে ওকে করে দাও। সিমিলারলি কাস্টম ফুটারে চলে যাও, এবার এখান থেকে এটাকে সরিয়ে দাও, ওকে করে দাও, আবার ওকেতে ক্লিক করো। তো দেখো তোমার প্রিন্ট আউট তো আসবে, কিন্তু প্রিন্ট আউটের সময় এই জিনিসটা পাবে না। তো এইভাবে আমরা যদি চাই, আমরা প্রিন্ট আউটের সময় যদি আমাকে কিছু হেডার এন্ড ফুটার দিতে বলা হয় তখন আমরা দিতে পারি। তাহলে আবার রিপিট করি আরেকবার, পেজ সেটআপে গেলাম, দিয়ে আমি কোথায় যাব, হেডার এন্ড ফুটারে চলে যাব। এবার কাস্টম হেডার, এবার ধরো আমি এখানে লিখলাম ইম্পর্টেন্ট পেজ, আবার ওকে গেলাম, আবার কাস্টম ফুটারে গেলাম, এবার ধরো আমি লিখলাম এখানে এন্ড অফ পেজ, এবার ওকে করে দাও, এবার ওকেতে ক্লিক করো, দেখো তোমার এই জিনিসগুলো চলে আসবে। তো এইভাবে আমরা যদি চাই, আমরা হেডার এবং ফুটারে আমরা এট দ্য টাইম অফ প্রিন্টিং কিছু যদি চাই, আমরা সেগুলোকে লিখতে পারি। এরপরে যথারীতি তুমি যখন প্রিন্ট কমান্ড দেবে, তোমার যদি প্রিন্ট আউট ঠিকঠাক প্রিন্টার ঠিকঠাক থাকে, তুমি প্রিন্ট আউট পাবে, প্রিন্ট আউটে দেখবে তোমার উপরে বা নিচে এই লেখাগুলো চলে আসছে। এটা গেল তাহলে একটা প্রসেস, কিভাবে আমরা হেডার এন্ড ফুটার দিতে পারি একটা ওয়ার্কশিটে। এবার ধরো যদি না দিতে হয়, তাহলে আবার দেখলাম কিভাবে ডিলিট করতে হয়। আমরা এখানে গেলাম, এটাকে ডিলিট করে দাও, আবার আমি কাস্টম ফুটারে যাব, দিয়ে আমি এখানে ক্লিক করব, এগুলোকে ডিলিট করে দেবো, দিয়ে আমি আমার নর্মাল জায়গায় আবার ফিরে আসলাম। আচ্ছা, এবারে দেখো নর্মালি যখন আমরা প্রিন্ট আউট নেবো তখন দেখো আমরা কি দেখছি, আমাদের এখানে গ্রিড লাইনস আছে, তো এই গ্রিড লাইনস গুলো আছে, কিন্তু ধরো আজকে আমাকে কি করবো না, বর্ডার গুলোকে আনতে হবে। তাহলে আমরা এখানে এই অবস্থায় আমরা কি জানি, যে আমরা এখানে গিয়ে এগুলোকে সিলেক্ট করে নেবো, অল বর্ডার দিয়ে দিলে বর্ডার চলে আসবে। আবার এটাকে সিলেক্ট করে নেবো সব ডেটাগুলোকে, ক্লিক করে দাও, মানে এখান থেকে অল বর্ডার অপশনকে ক্লিক করে দিলে তোমার যেটা আবার তুমি মানে তোমার পুরোপুরি এই বর্ডার গুলো আসবে। এবার তুমি যদি এক্সেলে চলে যাও, ফাইলে যাও, প্রিন্টে যাও, তাহলে দেখো এই বর্ডার গুলো চলে আসবে। এবার আমি চাইছি যে এখানে কোনো বর্ডার দেবো না, আমি বর্ডার গুলোকে ডিলিট করে দিচ্ছি।
আমি চাইছি যে প্রিন্ট আউট নেওয়ার সময় এই গ্রিড লাইনস গুলো যেন আসে। তাহলে আমি কি করছি, আমি ফাইলে গেলাম, প্রিন্ট কমান্ডে চলে গেলাম, পেজ সেটআপে গেলাম। নর্মালি কিন্তু এগুলো আসছে না, সাদা পেজ আসছে, তো আমাকে গ্রিড লাইনস গুলোকে আনতে হবে। তাহলে সিলেক্ট করো, দেখো শীট বলে একটা অপশন পাচ্ছ, শীটের মধ্যে শীট ট্যাবের মধ্যে দেখো গ্রিড লাইনস বলে কিছু দেখতে পাচ্ছি, আমরা এটাকে ক্লিক করে দিতে হবে, ওকে করে দাও। তো দেখো তোমার কাছে এই গ্রিড লাইনস গুলো চলে আসছে, কিন্তু এইগুলো সব চলে আসছে, এগুলো সবকিছু চলে আসছে। তাহলে আমরা কি করছি, আচ্ছা আরেকবার দেখিয়ে দিই। এগুলোকে আমরা একটু সরিয়ে দিই, নর্মাল জিনিসে আমরা জায়গায় নিয়ে চলে আসি। তাহলে আমরা কি করছি, আমরা এখানে যাচ্ছি আর একবার, এটাকে সিলেক্ট করলাম, পেজ সেটআপে গেলাম, শীটে গেলাম, কিন্তু দেখো অসুবিধা কি না, আবার আমার এইগুলো চলে আসছে। সুতরাং আমি যদি চাইছি যে আমার যে সেলের যে ভ্যালুগুলো আছে সেখানেই আমি একটা বর্ডার টাইপের দেবো, তখন সেই ক্ষেত্রে আমাকে আলাদা করে বর্ডার দিয়ে দিতে হবে। কিন্তু যখন আর গ্রিড লাইনস, আর যদি দেখি যে না আমার এরকম ভাবে গ্রিড লাইনস থাকুক, যেখানে ডেটা নেই সেখানে যদি এরকম ভাবে গ্রিড লাইনস আছে, কোনো অসুবিধা নেই, তখন তাহলে তুমি শীট থেকে গিয়ে এই অপশনটাকে ক্লিক করবে, গ্রিড লাইনস বলে যে অপশন আছে সেটাকে চেক করে দেবে, চেক বক্সটাকে দিলে তোমার কাছে গ্রিড লাইন। তুমি যদি মনে করো যে না এগুলোকে সরিয়ে দেবে, তাহলে আবার ওখানে যাবে, শীট, এই গ্রিড লাইনসটাকে সরিয়ে দাও, ওকে করে দাও, দেখো তুমি তোমার নিজের জায়গায় আবার ফিরে আসবে। তো এইভাবে আমরা কি শিখলাম, আমরা এখানে শিখলাম যে কিভাবে আমাদের একটা প্রিন্ট আউট নেওয়ার আগে কিভাবে আমরা ওয়ার্কশিটটাকে কাস্টমাইজ করতে পারি, এই পয়েন্টটাকে আমরা কভার করলাম। যেমন ধরো কি না, হেডার এন্ড ফুটার দেবো, তারপরে ওই স্কেল গুলোকে ফিট করব, তারপরে ধরো ওই তোমার গ্রিড লাইন বর্ডার ফর্ডার কিভাবে দেয়, এই জিনিসগুলোকে আমরা এখানে কভার করব। তো এইভাবে দেখো আমরা এই জিনিসটাকে নিয়েছি, কাস্টমাইজেশন অফ ওয়ার্কশিট এট দ্য টাইম অফ প্রিন্ট আউট অফ প্রিন্টিং। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখো ইউজ অফ নেম ম্যানেজার ইন এক্সেল। এই নেম ম্যানেজারটাকে আমরা কিভাবে ইউজ করব, নেম ম্যানেজার জিনিস কি আগে আমরা দেখবো, তারপরে ঠিক আছে। তো আমি একটা, ধরো এইটা হচ্ছে আমার কাছে একটা রিপোর্ট, আমি চাইছি কি যে এই যে সামটা, এই দুটো 90 আর কত 56, তার সাথে 60 আর 68, 60 আর 68 কে যোগ করব। তাহলে আমরা নরমালি কি করতে পারি, আমরা ইকুয়াল টু লিখলাম, দেখো আমরা নরমালি কি করতে পারি, আমরা ইকুয়াল টু লিখে দিয়েছি, দিয়ে আমরা কি করলাম, আমরা সাম করছি। আমরা এখানে প্রথমে কি সিলেক্ট করলাম 90 আর 56, তারপরে আমি কন্ট্রোল কি প্রেস করে কি করলাম 60 আর 68 কে সিলেক্ট করে নিলাম, দিয়ে আমি এটাকে ক্লোজ করে আমি দেখিয়ে দিলাম সাম হচ্ছে এত। এবারে আমরা সেম জিনিসটাই করব একটা নেম ম্যানেজারের কনসেপ্ট দিয়ে। নেম ম্যানেজারের কনসেপ্টে কি করব না, আমরা এই যে নাম্বারগুলো নিলাম এই নাম্বারগুলোর একটা নাম দিয়ে দেবো, 90 আর 56 মিলিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করব, সেই গ্রুপের আমি একটা নাম দেবো। সেটাকে আমরা কি করে দিই, এই নাম্বারগুলোকে প্রথমে সিলেক্ট করব, ধরো 90 আর 56 কে আমি সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, দিয়ে দেখো আমি এখানে চলে গেলাম ডিফাইন নেমে। এবারে আমি এখানে একটা নাম দেবো, ধরো আমি নাম দিলাম এ। এরপরে ধরো আমি 60 আর 68 কে সিলেক্ট করব, আবার রাইট ক্লিক করে বলবো ডিফাইন নেম, আর একটা নাম দিলাম।
এরপরে ধরো আমি এই নাম্বারগুলোকে এবার কি করছি না অ্যাড করব, তাহলে কি করলাম ইকুয়াল টু সাম, এরপর আমরা লিখবো কি a কমা b, এবার এটাকে ক্লোজ করে দাও। দেখো তুমি আগে যা ছিল মানে যে নরমাল প্রসেসে যা, ধরো আমি এমনি নরমাল প্রসেসেও যদি ওটাকে করি যা পাবো, এখানে পেয়েছি কত 274। এবার এখানেও দেখো আমি এটাকে সাম ফাংশন দিয়ে কাজ করছি নরমাল ভাবে। এই যে এখানে গেলাম, দিয়ে আবার কন্ট্রোল কিটাকে প্রেস করে রেখে এটাকে সিলেক্ট করে নিলাম, দিয়ে এটাকে ক্লোজ করব, এন্টার মারব। তো এখানে দাঁড়াও, আমাদের মনে একটু ভুল হয়ে গেছে, দাঁড়াও 1 মিনিট। তাহলে এই জিনিসটাকে আমি আরো একটু রিপিট করে দিই। এটাকে সিলেক্ট করলাম, আবার এটাকে নিলাম, কত আসছে দেখো 90 আর 56 আর 60 আর 68, এটাকে অ্যাড করব, কত এলো 274 এলো। তাহলে দেখো তোমরা এইভাবেও করতে পারো নরমাল ভাবে, আবার এইভাবেও আমরা লিখতে পারি। এবার আমরা কি করলাম না আমরা দুটো নাম দিলাম গ্রুপের, এই গ্রুপটার নাম কি দিয়েছিলাম এ, এই গ্রুপটার নাম কি দিয়েছিলাম বি। তো এবার এই নামগুলো কোথা থেকে জানতে পারবে তুমি? ধরো তুমি মনে রাখতে পারলে খুব ভালো কথা, কিন্তু যদি মনে না রাখো তাহলে কোথা থেকে জানবে? এই ফর্মুলা ট্যাবে গিয়ে দেখবে নেম ম্যানেজার বলে একটা জিনিস থাকে, একটা অপশন থাকে, নেম ম্যানেজারে ক্লিক করো। দেখো নেম ম্যানেজারে যে ক্লিক করলে এই যে দেখো এই নামগুলো এখানে এসে গেছে। তুমি দুটো নাম দিয়েছিলে তো, আমি দুটো নাম দিয়েছিলাম এ আর বি। এবার এ কাকে কাকে মনে রেখেছে সেখানে এটাকে দিয়ে বলে দেওয়া যাবে। দেখো এ মনে রেখেছে কাকে 90 আর 56 কে, বি মনে রেখেছে কাকে 60 আর 68 কে। তাহলে এইভাবে আমরা নেম ম্যানেজারের দ্বারা আমরা যেটা ডিফাইন নেম, সেই নেম ম্যানেজার কি করছে না এগুলোকে মনে রাখছে। এবার যদি আমার মনে আছে না এগুলোকে আমার লাগবে না, এগুলোকে আমি ডিলিট করে দেবো, তাহলে তুমি এখানে গেলে এটাকে সিলেক্ট করো, করে ডিলিট ক্লিক করো, আবার তুমি এটাকে সিলেক্ট করো, করে ডিলিট করে দাও, ব্যাস। এইভাবে আমরা যদি চাই আমরা জিনিসটা ডিলিট করে দেবো। তো এই হচ্ছে আমাদের নেম ম্যানেজারের ইউজ। আমি আরেকবার দেখাচ্ছি। আমাদের উদ্দেশ্য কি না, ধরো 67 45 আর ওদিকে 60 আর 68, এই চারটে নাম্বারকে আমি অ্যাড করে রেজাল্ট দেখাবো উইথ দ্য হেল্প অফ নেম ম্যানেজার। তাহলে কি করছি, প্রথমে 60 আর 65 কে আমি সিলেক্ট, 45 কে আমি সিলেক্ট করে নিলাম, দিয়ে আমি রাইট ক্লিক করলাম, দিয়ে আমি কি বলবো ডিফাইন নেম। এবারও আমাকে কি বলছে তুমি একটা নাম দাও, তো আমি ধরুন নাম দিয়ে দিলাম, ধরো এ, ওকে করে দিলাম। এবার 60 আর 68 কে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, আবার বলবো ডিফাইন নেম, এবার এখানে বি করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এবারে আমরা এই দুটোকে অ্যাড করব। তাহলে আমরা কি করছি, আমরা একটা যে কোনো সেলে চলে গেলাম, বললাম সাম ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি, 240 এসে গেছে। এবার এই জিনিসটাকে আমরা দুটো মানে উইদাউট নেম ম্যানেজার কনসেপ্টে করার চেষ্টা করব। তাহলে আমরা কি করব, ইকুয়াল টু সাম 67 45 কে অ্যাড করলে কন্ট্রোল কি প্রেস করো, এরপরে তো আমাদের এই দুটোকে সিলেক্ট করতে হবে, দিয়ে আবার আমরা এটাকে ক্লোজ করলাম, দেখো এখানে 240 এলো। তো এইভাবে আমরা নেম ম্যানেজারকে ইউজ করলে করতে পারি। এবার এই যে নামগুলো দিলাম সেগুলো আমরা জানবো কি করে, কি নাম কোন সেলের জন্য কোন ভ্যালুর জন্য কি দিয়েছি না, ফর্মুলা ট্যাবের আন্ডারে দেখো নেম ম্যানেজার অপশন থাকে। এবার নেম ম্যানেজার অপশনে গিয়ে আমি কি করলাম না, আমি এই জিনিসটাকে দেখতে পেলাম। তাহলে কি দুটো নাম দিয়েছিলাম এ আর বি, এ কি মনে রাখবে 67 আর 45 কে, ঠিক আছে, আর বি কি মনে রাখবে 60 আর 68 কে, এসে গেছে। তো এরপরে আমরা এখানে, তার মানে দেখো তুমি যখন ডিফাইন নেমে ক্লিক করছো, যখন একটা নাম দিচ্ছ আলটিমেটলি সেই নামটা, সেই গ্রুপের নামটা নেম ম্যানেজারে গিয়ে স্টোর হয়ে যাচ্ছে। এবার তুমি যদি মনে করো এখান থেকে ডিলিট করবে, এখান থেকে ডিলিট করে নিতে পারো, সিলেক্ট করো, ও বলবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট নেমে, তুমি বলো ওকে,
আবার বিটাকে সিলেক্ট করো, আবার ডিলিট করে দাও। এবার ও বলবে তুমি কি ডিলিট করতে চাও বি কে, তুমি বলবো ওকে, তাহলে ক্লোজ করে দাও। এরপরে দেখো আমি যদি আবার এখানে লিখি এরকম ভাবে, দেখো এই যেটা ইকুয়াল টু সাম এ কমা বি, আমি কিন্তু কিচ্ছু পাবো না, আমি এরর খেয়ে যাবো, কারণ এ আর বি নামের যে নেম ম্যানেজারটা আমি বানিয়েছিলাম সেটাকে আমি ডিলিট করে দিয়েছি। তো এইভাবে আমরা যদি চাই আমরা এইভাবে নেম ডিফাইন নেম মানে নেম ম্যানেজার কনসেপ্টকে ইউজ করলে করতে পারি। এবার দেখো এই পুরো জিনিসটা আমি ওইরকম ডিফাইন রাইট ক্লিক করে ডিফাইন না করে আমি কি করবো, আমি নেম ম্যানেজার থেকে করার চেষ্টা করবো। তো আমার উদ্দেশ্য কি হচ্ছে, ধরো এই 56 আর 67 তার সাথে 60 আর 68 এই দুটোকে যোগ করবো। তাহলে কি করছি আমরা এখান থেকে দেখো সরাসরি নেম ম্যানেজারে চলে যাচ্ছি। ঠিক আছে, নিউতে ক্লিক করলাম, একটা নাম দিয়ে দিলাম এ, ওকে করে দিলাম। এখানে আমরা দাঁড়ানো 1 মিনিট ভুল করে দিচ্ছি, নামটা আমরা তো রেঞ্জটাকে দিতে ভুলে গেছি। দাঁড়াও রেঞ্জটা দিয়ে দিই একবার, নিউতে যাও, নাম এ করে দিলাম। রেফারস টু, কাকে রেফার করবে, 56 আর 67 কে রেফার করবে, ওকে করে দাও। আবার একটা নিউতে ক্লিক করো, এবার একটা নাম দাও বি, আবার বলো রেফারস টু তে যাওয়াতে ডিলিট করে দাও, দিয়ে 60 আর 68 এই দুটোকে নিয়ে নাও, দিয়ে ওকে করো। এরপরে তুমি এটাকে ক্লোজ করে দাও, দিয়ে এবার আমি কি করছি, আমি বলছি ইকুয়াল টু সাম এ কমা বি। দেখো তো এইভাবে আমরা যদি চাই আমরা নেম ম্যানেজারের এই অপশনটা দিয়েও আমরা পুরো কাজটা করতে পারি। দিয়ে আবার কি করছি, আবার ধরে এটাকে ডিলিট করে দিচ্ছি, তাহলে এটাকে ধরে এবার বলো ডিলিট, এবার এটাকে ধরে এটাকেও বলো ডিলিট, তাহলে এইভাবে আমরা কি করলাম না আমরা ডিলিট করে দিলাম। এবার ধরো তুমি যদি এখানে লেখো ইকুয়াল টু সাম ধরো তুমি এটাকে সিলেক্ট করো এ কমা বি লেখো, কিচ্ছু হবে না, কারণ এ কমা বি এর নামে তো কোনো গ্রুপ এর তৈরি করিনি, আমি তো ডিলিট করে দিয়েছি। তাহলে প্রসেসটাকে আরেকবার একটু রিপিট করে দেখিয়ে দিই তোমাদের কাছে। ধরো 90 আর এটাকে করব 90 56 আর 60 68 কে উইথ দ্য হেল্প অফ নেম ম্যানেজার কি করলাম, ফর্মুলা ট্যাব থেকে আমি নেম ম্যানেজারে চলে গেলাম, দিয়ে বললাম নিউ নেম এ রেফারস টু নব্বই আর 56 কে অ্যাড করলাম, ওকে করে দেন। আবার তুমি নিউতে যাও, বি ষাট আর 68 কে তুমি সিলেক্ট করো, ওকে করে দাও, ক্লোজ করে দাও। এরপরে আমি লিখবো সাম এ কমা বি। তো এইভাবে দেখো আমরা নেম ম্যানেজারের ইউজ করলে করতে পারি। তো এইভাবে আমরা কি দেখলাম এই প্রসেসটাতে, যে কিভাবে এই অপশনটাকে আমরা কভার করলাম, ইউজ অফ নেম ম্যানেজার, নেম ম্যানেজারকে কিভাবে ইউজ করে না এইভাবে ইউজ করা যায়, এবং সেটাকে আমরা কোথা থেকে ইউজ করতে পারি, এই ফর্মুলা ট্যাব থেকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখন অবধি আমরা কি কি দেখলাম, কাস্টম লিস্ট সম্বন্ধে পড়েছিলাম, আগেও একটু দেখে নিলাম, স্পার্ক লাইন কি জিনিস সেটাকে কভার করলাম, তারপরে দেখলাম কি কাস্টমাইজেশন অফ ওয়ার্কশিট এট দ্য টাইম অফ প্রিন্টিং, প্রিন্ট করার সময় কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা করে দিলাম, ইউজ অফ নেম ম্যানেজার ইন এক্সেল, তারপরে ইউজ অফ ফর্মুলা ট্যাব, এরপর এটাকে আমরা শিখবো এই অপশনটা, এটা অলরেডি আমরা একটু দেখলাম নেম ম্যানেজার সময়, তাও ফর্মুলা ট্যাব দিয়ে আর কি করতে পারি এটা আমরা দেখে নেব। আচ্ছা, তো নেম ম্যানেজারের থ্রু দিয়ে আমরা তো দেখে নিলাম এই জিনিসটাকে, এবার আমরা ফর্মুলা ট্যাবে কি জিনিস হয় সেটা আমরা দেখতে পাবো। তো ধরো আমরা যারা মটোসাম এগুলো সব ইউজ করেছি, তো সেগুলোকে আমরা এখানে ফর্মুলা ট্যাব থেকেও ব্যবহার করলে করতে পারি। যেমন ধরো আমি এই যে যত নম্বর আছে সেগুলো সাম বার করবো, তো আমি মটোসামে ক্লিক করলাম, দিয়ে বলছি কি সাম, দেখো এখানে সোজা দিয়ে দিল, দিয়ে ওকে করো, দেখো সাম করে দিয়ে দিল।
তো ধরো আমি এখানে বলছি, ধরো আমি এখানে কিছু লিখলাম টোটাল বলে, এবার আমি ধরো এখানে লিখবো অ্যাভারেজ। তো ধরো আমি বার করতে চাইছি যে তার মানে অ্যাভারেজ মার্কস কত সব স্টুডেন্ট গুলো, অটোসামে ক্লিক করে আবার বললাম অ্যাভারেজ, অ্যাভারেজ হচ্ছে এটা। নেক্সট আমরা এখানে যেমন কাউন্ট ফাংশন ইউজ করেছিলাম, এখানে ধরো আমরা দেখবো কাউন্ট নাম্বারস, তাহলে আমরা কি করব, এখানে ধরো এটা কিছু লিখলাম, আবার ধরো আমি অটোসামে চলে গেলাম, এবার আমি বলবো কি কাউন্ট নাম্বারস, তাহলে দেখো কাউন্ট ফাংশন এখানে ইউজ করেছি অ্যাকচুয়ালি 7। এবার আমি কি বলছি, ধরো ম্যাক্সিমাম নাম্বার কত বের হয়েছে সেটা দেখবো, আমরা আগে ম্যাক্স ফাংশন ইউজ করেছিলাম, এবার এই সেই জিনিসটাকে আমরা এই ফর্মুলা ট্যাবের আন্ডারে অটোসাম অপশন থেকে করব, ক্লিক করলাম, এবার আমি বললাম কি ম্যাক্স, দেখো এই রেঞ্জে ম্যাক্সিমাম নাম্বার কোনটা। আচ্ছা ধরো এখানে যদি আমরা রেঞ্জটাকে একটু চেঞ্জ করতে চাই সেটাও করতে পারি, যেমন ধরো আমি চাইছি এখানে 90 থেকে এতটা, ও কি করছিল, ও বাকি নাম্বারগুলোকে ধরে নিচ্ছিল, আমি চাইছিলাম না, আমি চাইছি এই রেঞ্জে ম্যাক্সিমাম নাম্বার কত 90। সিমিলারলি আমি চাইছি মিনিমাম নাম্বার, তাহলে আবার আমি এখানে গেলাম, আমি মিনে ক্লিক করব, দেখো পুরো নাম্বারটাকে নিয়ে নিচ্ছে, কিন্তু সেখানে আমরা যদি চাই আমরা নিজেদের মতন করে এটাকে কাস্টমাইজ করতে পারি। কি করব না, ধরো আমি এখানে সেটাকে একটু ডিলিট করে দিই, ধরো এবার আমি কি করলাম, এই টার্ম ওয়ানে গিয়ে আমি ধরো এই নাম্বারগুলোর মধ্যে মিনিমাম জানতে চাইছি, দাঁড়াও 1 মিনিট, তো দেখো এই নাম্বারগুলো যে রেঞ্জ ছিল তার মধ্যে মিনিমাম কোনটা এলো, মিনিমাম এটা চলে আসে। তো এইভাবে আমরা যদি চাই, আমরা দেখো যে ফাংশনগুলো আমরা আলাদাভাবে ইউজ করেছিলাম আমরা ফর্মুলা ট্যাবের মধ্যেও সেগুলোকে ইউজ করতে পারি। যেমন দেখো আমি এখানে দেখছি, ধরো এখানে আমরা একটা জিনিস বার করব, ধরো এই যে কমল লেখাটার মধ্যে বা ধরো ইনসার্ট ফাংশন আমরা অ্যাড করব কিছু, তাহলে আমরা এখানে ইনসার্ট ফাংশন বলে দেখো একটা অপশন থাকে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমরা কোথায় ফাংশনটাকে দেখাতে চাইছি না আমরা এইখানে রেজাল্টটাকে দেখাবো, সবগুলো টোটাল করব। তাহলে আমরা কি করছি, আমরা ইনসার্ট ফাংশনে গেলাম, দেখো এখানে সাম সিলেক্ট করে নিলাম, ওকে করে দাও। এবার ও বলবে রেঞ্জ অ্যাড করতে, তাহলে রেঞ্জ অ্যাড করলাম কি করে না, ধরো এই যে যা ছিল সেটাকে আমি ডিলিট করে দিলাম, এই সব নাম্বারগুলোকে আমরা ধরে ধরে সিলেক্ট করে নেবো, আবার দিয়ে তুমি ওকে করে দাও। দেখো ও তোমাকে সব নাম্বারগুলোকে সিলেক্ট করে অ্যাড করে ও দেখিয়ে দেয়। তাহলে আমরা অ্যাডিশনটা আমরা এখান থেকেও পারলেও করতে পারি। ধরো এই নাম্বারগুলো আমাকে অ্যাভারেজ বার করতে হবে, তাহলে কি করি, ইনসার্ট ফাংশন, ধরো অ্যাভারেজ সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। কোন নাম্বারগুলোর অ্যাভারেজ বার করব, তো ডিলিট করে দিই, আমি এই নাম্বারগুলোর অ্যাভারেজ বার করতে চাইছি, দিয়ে তুমি ওকে করে দাও। তো দেখো এই নাম্বারগুলোরও অ্যাভারেজ বার করে আমাকে দিল। তো এইভাবে দেখো আমরা যে যে ফাংশনগুলো ইউজ করেছি সমস্ত ফাংশনকে আমি যদি চাই এখান থেকে ব্যবহার করলে করতে পারি। যেমন দেখো এখানে আরো কিছু কিছু ফাংশন থাকে, যেমন ধরো আমরা লেন ফাংশন আগে কোনো এক সময় দেখেছিলাম, আমরা লেন ফাংশন, যেমন ধরো সমীর লেখাটার মধ্যে আমি যদি কতগুলো ক্যারেক্টার আছে জানতে, তাহলে আমরা কি করব, আমরা এখানে চলে যাব, টেক্সট ফাংশনে চলে যাব, দিয়ে দেখো এখানে আমার একটা অপশন থাকে লেন বলে। এবার আমি কার লেন্থ বার করব না, সমীর বলে যেটা লেখাটা আছে তার, এখানে ক্লিক করে দাও, ওকে করো। দেখো সমীর লেখার মধ্যে কটা ক্যারেক্টার আছে, 5টা, SAMIR 5টা ক্যারেক্টার আছে, তাহলে আমাকে লেন্থ বলে দিল কত, টোটাল কাউন্ট করে বলে দিল কত, এই ওয়ার্ডটার লেন্থ হচ্ছে, মানে এখানে 5টা ক্যারেক্টার তোমার আছে। তাহলে এইভাবে দেখো আমরা যে ফাংশনগুলো ব্যবহার করেছিলাম আমরা এখান থেকেও চাইলে সেই ফাংশনগুলোকে ইউজ করে করতে পারি। তাহলে সেগুলো করতে গেলে কোথায় যাব না, আমরা ফর্মুলা ট্যাবে চলে যাব, ফর্মুলা ট্যাব থেকে আমরা এই ফাংশনগুলোকে আমাদের দরকার মতন আমরা ব্যবহার করলে করতে পারি।
এখানেও দেখো আরেকটা জিনিস, জিনিসটা যেটা ছিল একই জিনিস, এই যে এখানেও আরেকটা দেখে নাও, এই নেম ম্যানেজারের ডিফাইন নেমটাও তুমি এখান থেকে পারলে করতে পারো। তো একটা জিনিস দেখো, এক্সেল একই জিনিস তুমি বিভিন্ন ভাবে করতে পারো। এবার কোনটা ঠিক কোনটা ভুল, সবকটাই ভালো সবকটাই খারাপ, তোমার নিজের রিকোয়ারমেন্টের উপরে নির্ভর করছে যে তুমি কোন অপশনটা থেকে যাবে এবং কোন অপশনটা নিয়ে কাজ করবে। সবগুলোই ভালো অপশন। তো ধরো তুমি এখান থেকে যদি তুমি ধরো অটোসাম থেকে এই ইনসার্ট ফাংশন থেকে বিভিন্ন ফাংশন গুলো পেলে, তুমি সেগুলো না করে তুমি নিজের মতন করে টাইপ করতে পারো, শুধু রেজাল্ট তুমি একই পাবে, রেজাল্ট কিন্তু কোনো আলাদা হবে না। তো দেখো এইভাবে আমরা কি করলাম না, আমরা আজকে এই ক্লাসটার যে লাস্ট আইটেম যেটা হয় সেটাকে আমরা দেখলাম। কি কি দেখলাম? এই যে ফর্মুলা ট্যাব ইন এক্সেল, এক্সেলে ফর্মুলা ট্যাব কিভাবে ইউজ করতে হয়। তেমন ধরো তাহলে আমরা কি কি করলাম, আমরা প্রথমে ক্লাসটা শুরু করেছিলাম কি দিয়ে, হাউ টু ইউজ কাস্টম লিস্ট ইন এক্সেল, যেটা আমরা আগের ক্লাসেও করেছিলাম, এই ক্লাসে একটু রিক্যাপ করে এলাম। তারপরে আমরা কি দেখলাম, স্পার্কলাইন ফিচার কি হয়। তারপরে আমরা দেখলাম কি কাস্টমাইজেশন অফ ওয়ার্কশিট এট দ্য টাইম অফ প্রিন্টিং। তুমি ধরো প্রিন্ট আউট করার সময় কিছু নতুন কিছু জিনিস, যেমন আমরা এখানে দেখলাম হেডার ফুটার বা ওই এরিয়াটাকে রিসাইজ করা, এই ধরনের জিনিসগুলো আমরা করলাম কার থ্রু দিয়ে, না এই কাস্টমাইজেশন কনসেপ্টের থ্রু দিয়ে। লাস্ট তারপরে আমরা কি দেখলাম, নেম ম্যানেজার। নেম ম্যানেজার কি জিনিস, কি কাজে লাগে। তারপরে লাস্টে গিয়ে দেখলাম যে আমরা ধরো এর আগে যে এক্সেলে যে ফর্মুলাগুলো ইউজ করে এসেছিলাম, সাম ম্যাক্স মিন, সেগুলোকে আমরা ফর্মুলা ট্যাব দিয়ে কিভাবে কাজ করব। তো এইভাবে দেখো আমরা আমাদের ক্লাস নাম্বার 7 কে আমরা এইভাবে কভার করলাম। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে এবং যে জিনিসগুলো দেখালাম সেগুলোকে তোমরা একটু প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।